আচ্ছা, আত্মসম্মান বা সেলফ এস্টিম নিয়ে যখনই কথা হয়, আমার কেন যেন মনে হয় এটা অনেকটা আবহাওয়ার মতো। আবহাওয়ার মতো মানে? মানে কোনোদিন ভালো, কোনোদিন খারাপ, আর এর উপর আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। হুম, ইন্টারেস্টিং তুলনা। কিন্তু যদি বলি এটা আসলে আবহাওয়ার মতো নয়, বরং একটা মাংসপেশির মতো। মাংসপেশি? হ্যাঁ, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে তৈরি করা যায়, আরও শক্তিশালী করা যায়। বাহ! এই ধারণাটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। আর ঠিক এই নিয়েই তো আমাদের আজকের আলোচনা, তাই না? একদম। আমাদের হাতে আছে ডক্টর ন্যাথেনিয়েল ব্র্যান্ডেনের সেই বিখ্যাত বই দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিম। আর এই বইটা কিন্তু কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়। না, একেবারেই না। বইটা আমাদের শেখায় যে আত্মসম্মান কোনো রহস্যময় অনুভূতি নয়। বরং এটা একটা স্কিল, একটা দক্ষতা। আর সেই দক্ষতাটা ৬টা নির্দিষ্ট অভ্যাস দিয়ে তৈরি করা সম্ভব। আজ আমরা সেই ব্লুপ্রিন্টটাকে একটু খুঁটিয়ে দেখব। ঠিক, এই ধারণাটাই তো পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। কারণ এটা আত্মসম্মানকে ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাইট। আর এই বিষয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তো ডক্টর ব্র্যান্ডেন নিজেই। অবশ্যই। তাকে তো ফাদার অব দ্য সেলফ এস্টিম মুভমেন্ট বলা হয়। হ্যাঁ, আমি বইয়ের কভারে দেখছিলাম ওয়ারেন বেনিস লিখেছেন, দ্য ফাদার অফ দ্য কনসেপ্ট অফ সেলফ এস্টিম হ্যাজ রিটেন আ মাস্টারপিস। আর এই ফাদার বা জনক কথাটা কিন্তু শুধু কথার কথা নয়। সেটাই জানতে চাইছিলাম, এর তাৎপর্যটা ঠিক কি? এর মানে হল তিনিই প্রথম ব্যক্তি যিনি আত্মসম্মানকে নিছক একটা ভালো অনুভূতি হিসেবে না দেখে আমাদের মানসিক স্বাস্থ্যের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা। তার আগে বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখা হতো না, আর তার এই বইটা হল সেই ভিত্তিটা কিভাবে তৈরি করতে হবে তারই একটা ব্যবহারিক গাইডলাইন। একটা ব্লুপ্রিন্ট বা গাইডলাইন, এই কথাটা শুনেই আমার বইটার নামের দিকে আবার তাকাতে ইচ্ছে করছে, দ্য 6 পিলার্স হুম। বা ৬টি স্তম্ভ। এই স্তম্ভ বা পিলার শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। লেখক তো ৬টি ধাপ বা ৬টি অভ্যাস বলতেই পারতেন। পারতেন, কিন্তু তিনি বলেননি। কেন? তিনি স্তম্ভ শব্দটা কেন বেছে নিলেন? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? এটা কি এমন কিছু যা একটা বাড়ির মতো করে বানাতে হয়? একদম ঠিক ধরেছেন। এই স্তম্ভ শব্দটা খুবই ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে। আচ্ছা। এর কয়েকটা গভীর অর্থ আছে। প্রথমত, এটা বোঝায় যে আত্মসম্মান কোনো হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার নয়। এটা একটা কাঠামো। একটা স্ট্রাকচার। হ্যাঁ, যা একটা বাড়ির মতোই ধীরে ধীরে সচেতনভাবে তৈরি করতে হয়। হুম। দ্বিতীয়ত, একটা স্তম্ভের কাজ কি? ভার বহন করা। ঠিক। ঠিক তেমনি এই ৬টা স্তম্ভ আমাদের জীবনের মানসিক চাপ, ব্যর্থতা আর চ্যালেঞ্জগুলোকে সামলাতে সাহায্য করে। এগুলো মজবুত থাকলে আমরা সহজে ভেঙে পড়ি না। তার মানে এটা এক ধরনের মানসিক বর্মের মতো। যখন বাইরের পরিস্থিতি খারাপ হয়, তখন এই স্তম্ভগুলোই আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। বর্মের চেয়েও বেশি কিছু। বর্ম তো বাইরের আঘাত আটকায়, আর এটা হলো ভেতরের কাঠামো যা আমাদের শক্তি দেয়। ও আচ্ছা, ভেতরের শক্তি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়ির স্তম্ভের যেমন খেয়াল রাখতে হয়, তেমনি এই স্তম্ভগুলোরও নিয়মিত যত্ন আর রক্ষণাবেক্ষণ প্রয়োজন। মানে এটা একবার তৈরি করে ফেলে রাখলেই হবে না। একেবারেই না। এখান থেকেই ব্র্যান্ডনের মূল ধারণাটি আসে। আত্মসম্মান কোনো স্থির অবস্থা নয়, এটা একটা চলমান অনুশীলন বা প্র্যাকটিস। প্র্যাকটিস। তার মানে এমন কিছু যা আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমে অর্জন করতে হয়। একদম। এটা আমার জন্য একটা বিরাট উপলব্ধির মতো। আমি সবসময় ভাবতাম হয়তো আরও বেশি পজিটিভ চিন্তা করলেই আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু কিন্তু সেটা বেশিক্ষণ থাকতো না, তাই তো? ঠিক তাই। আপনার কথা শুনে এখন বুঝতে পারছি আসল কারণটা হলো আমি কোনো কাঠামো তৈরি করছিলাম না, শুধু একটা ক্ষণস্থায়ী অনুভূতির পেছনে ছুটছিলাম। আর অনুভূতি তো আসেই, আবার চলেও যায়। তাহলে সেই কাঠামোটা কি? মানে নির্দিষ্ট করে ৬টি স্তম্ভ বলার কারণ কি? সংখ্যাটা কি ইচ্ছে মতো বেছে নেওয়া? না, এখানেও একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। যখন একটা বিমূর্ত ধারণাকে, মানে সেলফ এস্টিমের মতো একটা বিষয়কে নির্দিষ্ট কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়, তখন সে তাকে অনেক বেশি বাস্তব মনে হয়। ঠিক তখন মনে হয় হ্যাঁ, এটা করা সম্ভব। নিজের ওপর বিশ্বাস রাখো, এই কথাটা শোনার চেয়ে এই ৬টা জিনিস প্র্যাকটিস করো, এই কথাটা অনেক বেশি কাজের। এটা একটা রোড ম্যাপের মতো। আচ্ছা, তাহলে আর অপেক্ষা না করে সেই রোডম্যাপটা একটু দেখা যাক। এই ৬টা স্তম্ভ আসলে কি কি? চলুন তাহলে সেই ৬টি স্তম্ভের সাথে পরিচিত হওয়া যাক।
ব্র্যান্ডনের মতে এই 6টি অনুশীলন হল 1 মিনিট, উনি কিন্তু প্রত্যেকটার আগে দ্য প্র্যাকটিস অফ বা এর অভ্যাস শব্দটা যোগ করেছেন। হ্যাঁ, কারণ এগুলো সবই চলমান প্রক্রিয়া। তো প্রথমটা হল সচেতনভাবে বাঁচার অভ্যাস। দ্য প্র্যাকটিস অফ লিভিং কনসিয়াসলি। 2 আত্মগ্রহণযোগ্যতার অভ্যাস বা দ্য প্র্যাকটিস অফ সেলফ অ্যাকসেপ্টেন্স। 4 আত্মপ্রত্যয়ের অভ্যাস। সেলফ অ্যাসার্টিভনেস। 5 উদ্দেশ্যমূলক জীবনযাপনের অভ্যাস, মানে লিভিং পারপাসফুলি। এবং 6 ব্যক্তিগত সততার অভ্যাস বা পার্সোনাল ইন্টিগ্রিটি। বাহ, তালিকাটা বেশ শক্তিশালী। দেখেই বোঝা যাচ্ছে এগুলো শুধু সাধারণ কোনো উপদেশ নয়। না, এগুলো গভীর অভ্যাস। চলুন প্রথমটা দিয়ে শুরু করি, সচেতনভাবে বাঁচার অভ্যাস। এই কথাটার আসল মানেটা কি? এর মানে কি সারাদিন ধরে মেডিটেশন করা? হা, না, ঠিক তা নয়। যদিও মেডিটেশন একটা উপায় হতে পারে। আচ্ছা। সহজ ভাষায় সচেতনভাবে বাঁচার মানে হল বাস্তবতার সাথে সংযোগ রেখে চলা। বাস্তবতার সাথে সংযোগ। হ্যাঁ, নিজের চারপাশের দুনিয়ার সম্পর্কে তো বটেই, নিজের ভেতরের দুনিয়ার সম্পর্কেও সচেতন থাকা। যেমন আপনি এখন কি করছেন, কেন করছেন, আপনার কাজের ফলাফল কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ভাবা। এটা অনেকটা গাড়ির অটো পাইলট মোড বন্ধ করে স্টিয়ারিং নিজের হাতে নেওয়ার মতো। বাহ, দারুণ বলেছেন। ঠিক তাই। উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। অবশ্যই। ধরুন আপনার একটা জরুরি কাজ আছে, কিন্তু আপনি সেটা না করে ঘন্টার পর ঘন্টা ধরে ফোনে স্ক্রল করছেন। এটা তো প্রায়ই হয়। সচেতনভাবে বাঁচার মানে হল ওই মুহূর্তে এটা উপলব্ধি করা যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে অপ্রয়োজনীয় কিছু করছি। আচ্ছা। এই কাজের ফলে আমার লক্ষ্য পূরণ হবে না, বরং আমার স্ট্রেস বাড়বে। এই সচেতনতাটাই হল প্রথম ধাপ। বেশিরভাগ সময় আমরা অটো পাইলট মোডে চলি, কেন করছি, কি করছি তা না ভেবে। আর সচেতনতা আমাদের সেই মোড় থেকে বের করে আনে। একদম। তার মানে নিজের পছন্দের চালক হওয়া, পরিস্থিতির যাত্রী হয়ে থাকা নয়। এটা তো বেশ কঠিন অনুশীলন। কঠিন, কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, দ্বিতীয় স্তম্ভটা নিয়েও আমার একটু প্রশ্ন আছে, আত্মগ্রহণযোগ্যতা বা সেলফ অ্যাকসেপ্টেন্স। এই কথাটা তো আজকাল খুব শোনা যায়, অনেকটা সেলফ হেল্প ক্লিশের মতো লাগে। ব্র্যান্ডনের দৃষ্টিভঙ্গিটা এখানে ঠিক কতটা আলাদা? খুব ভালো একটা প্রশ্ন, কারণ শব্দটা খুব সহজ মনে হলেও এর অর্থটা বেশ গভীর। সেটাই মনে হচ্ছে। ব্র্যান্ডনের কাছে সেলফ অ্যাকসেপ্টেন্স মানে এই নয় যে আমি যেমন আছি তেমনই থাকব, আমার কোনো কিছুই বদলানোর দরকার নেই। ওহ, এটা তাহলে কোনো অজুহাত নয়? না, বরং এর মানে হল নিজের সম্পর্কে সত্যিটা স্বীকার করা, কোনো রকম বিচার বা অস্বীকার না করে। সত্যিটা স্বীকার করা। এর মধ্যে আপনার শক্তি, দুর্বলতা, ভুল, ত্রুটি, আবেগ সবকিছুই পড়ে। কারণ আপনি যা স্বীকারই করেন না তা পরিবর্তনও করতে পারবেন না। তার মানে আমার আত্মসম্মান কম থাকলে তার জন্য আমিই দায়ী, কারণ আমি যথেষ্ট অনুশীলন করিনি। এটা কি এক ধরনের ব্লেম গেম বা নিজেকে দোষারোপ করার মতো শোনায় না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্র্যান্ডন এখানে দোষারোপের কথা বলছেন না, বলছেন দায়িত্বের কথা। দায়িত্ব। সেলফ অ্যাকসেপ্টেন্সের একটা উদাহরণ দিই। ধরুন আপনি কোনো কাজে ভুল করলেন। অস্বীকার করার মানসিকতা বলবে, এটা আমার দোষ না। অথবা পরিস্থিতিটাই খারাপ ছিল। ঠিক। আর নিজেকে বিচার করার মানসিকতা বলবে, আমি একটা আস্ত বোকা, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু সেলফ অ্যাকসেপ্টেন্স বলবে, হ্যাঁ, আমি এই ভুলটা করেছি, এখন দেখা যাক এখান থেকে কি শেখা যায় এবং কিভাবে এটা ঠিক করা যায়। আচ্ছা, তাহলে ভুলটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে একটা তথ্য হিসেবে দেখা। একদম। এই যে নিজের ভুলকে গ্রহণ করা, এটাই হলো উন্নতির প্রথম ধাপ। এটা শোনা যতটা সহজ, করাটা নিশ্চয়ই ততটাই কঠিন। নিজের ভালো দিকগুলো গ্রহণ করা তো সহজ, কিন্তু নিজের ভুল বা দুর্বলতাগুলোকে কোনো রকম নাটক ছাড়া মেনে নেওয়া, এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই জন্যই এটিকে একটি অভ্যাস বা প্র্যাকটিস বলা হয়েছে। এটা একদিনে হয় না। ঠিক। আর দেখুন, এই দ্বিতীয় স্তম্ভটা কিন্তু তৃতীয় স্তম্ভের সাথে সরাসরি যুক্ত। কোনটা? আত্মদায়িত্ব। হ্যাঁ। আত্মদায়িত্বের অভ্যাস বা সেলফ রেসপন্সিবিলিটি। যখন আপনি নিজেকে গ্রহণ করতে শিখবেন, তখন আপনি নিজের জীবনের দায়িত্বও নিতে শুরু করবেন। কিভাবে? আপনি তখন বুঝবেন যে আপনার সুখ, আপনার সাফল্য, আপনার সম্পর্ক, এগুলোর জন্য অন্য কেউ পরিস্থিতি দায়ী নয়। এর চালক আপনি নিজেই। মানে আমি আমার জীবনের প্রধান চরিত্র, কোনো পার্শ্ব চরিত্র নই। ওয়াও, খুব সুন্দর করে বলেছেন। ঠিক এটাই। এই তিনটে স্তম্ভই তো একে অপরের সাথে জুড়ে আছে। প্রথমে সচেতন হওয়া,
তারপর যা দেখছেন তা গ্রহণ করা এবং সব শেষে তার দায়িত্ব নেওয়া। একটা আরেকটার উপর নির্ভরশীল। এটা তো জীবনযাপনের জন্য একটা সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমের মতো লাগছে। একদম। আর বাকি 3টি স্তম্ভ, আত্মপ্রত্যয় মানে নিজের প্রয়োজন এবং বিশ্বাসকে সম্মান করা, উদ্দেশ্যমূলক জীবনযাপন মানে জীবনের লক্ষ্য ঠিক করা। এবং ব্যক্তিগত সততা মানে নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা, এই সবগুলোই কিন্তু আগের স্তম্ভগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এটা তো ঠিক। আপনি যদি সচেতনই না হন বা নিজের দায়িত্বই না নেন, তাহলে উদ্দেশ্যমূলক জীবনযাপন করবেন কিভাবে? সম্ভবই না। একটা দুর্বল হলে বাকিগুলোও নড়বড়ে হয়ে যায়। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝতে পারছি? ডক্টর ব্র্যান্ডনের কাজটা আমাদের বলছে যে আত্মসম্মান কোনো জাদুকরী অনুভূতি নয় যা আকাশ থেকে পড়ে। না, কোনো জাদু নয়। এটা হলো এই 6টি কঠিন কিন্তু অর্জনযোগ্য অনুশীলনের ফল। ঠিক তাই। এই ধারণাটা আজকের এই দ্রুত পরিবর্তনশীল আর জটিল পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক কেন? কারণ আজকের পৃথিবীতে বাইরের গোলমাল অনেক বেশি। সোশ্যাল মিডিয়া, অন্যদের মতামত, প্রতিনিয়ত তুলনা। এগুলো আমাদের ভেতরের স্থিরতাকে নষ্ট করে দেয়। একদম। ব্রেন্ডেনের এই 6টি স্তম্ভ আমাদের একটা ভেতরের কাঠামো বা আশ্রয় তৈরি করতে সাহায্য করে। একটা মানসিক আশ্রয়। হ্যাঁ, যা বাইরের ঝড়েও টিকে থাকতে পারে। এটি আমাদের শেখায় যে আমাদের মূল্য আমাদের ভেতরের কাছ থেকে আসে, বাইরের প্রশংসাপত্র থেকে নয়। আর এই জ্ঞানটা তো জীবনের সব ক্ষেত্রে কাজে লাগার কথা। অবশ্যই। ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে পেশাগত জীবন পর্যন্ত সবখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। মূল কথা হলো, বাইরের পৃথিবী যতই গোলমেলে হোক না কেন, আমাদের ভেতরের বাড়ির ভিত্তি আমরা নিজেরাই মজবুত করতে পারি। অসাধারণ। তাহলে আজ আমরা ডক্টর নেথানিয়েল ব্র্যান্ডনের দ্য 6 পিলার্স অফ সেলফ এস্টিম বইটির শুধু শিরোনাম নয়, বরং এর ভেতরের মূল কাঠামোটা বোঝার চেষ্টা করলাম। এর দর্শনটা বোঝার চেষ্টা করলাম। আর এটা পরিষ্কার যে আত্মসম্মান কোনো ভাগ্য বা পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। না, এটা একটা ব্যক্তিগত অর্জন। যা সচেতন অনুশীলনের মাধ্যমে প্রতিদিন তৈরি করতে হয়। একদম। আর এই আলোচনার শেষে আমি একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। যেহেতু আমরা এখন জানি যে আত্মসম্মান আমাদের নিজেদের তৈরি করা একটি কাঠামো, তাহলে একটা প্রশ্ন করা যেতে পারে। কি প্রশ্ন? আজ আমরা যে 6টি স্তম্ভ নিয়ে কথা বললাম, সচেতনতা, গ্রহণযোগ্যতা, দায়িত্ব, প্রত্যয়, উদ্দেশ্য এবং সততা, এই মুহূর্তে আপনার নিজের জীবনের কোন স্তম্ভটিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়? ভাবনার বিষয়। আর কোন স্তম্ভটি মনে হয় একটু নড়বড়ে, যেটার উপর কিছুটা কাজ করা প্রয়োজন? এবং সেই দুর্বল স্তম্ভটিকে শক্তিশালী করার জন্য প্রথম সবচেয়ে ছোট কোন পদক্ষেপটি আজই নেওয়া যেতে পারে?